আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। ছাত্রলীগ একেবারে নিষিদ্ধ সংগঠন হিসেবে বর্তমানে রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ নানা ধরনের লবিং করার চেষ্টা করছে। ভারত কতটা আওয়ামী লীগকে সহযোগিতা করছে সেই ব্যাপারে ইদানিং বেশ সন্দেহ দানা বেঁধে উঠেছে। তখন আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং কতটা কাজে দিচ্ছে, তারা অনেক আগেই লবিস্ট ফার্ম মানে ইউকের একটা যুক্তরাজ্যের একটা বিখ্যাত লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছিল তাদের পক্ষে লবিং করার জন্য। তারা বেশ কিছু জায়গায় সফল হতেও আমরা দেখেছিলাম। এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে প্রায় 200-র কাছাকাছি আইনজীবী, আন্তর্জাতিক আইনজীবী, তারা জাতিসংঘে আবেদন জানালেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, সেটা যেন তুলে নেওয়া হয় এবং জাতিসংঘ যেন বাংলাদেশকে চাপ প্রয়োগ করে। জাতিসংঘ শেখ হাসিনা সরকার পতনের পরে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী 15ই আগস্ট পর্যন্ত 1400 জনের মৃত্যু হতে পারে এরকম রিপোর্টে বলা হয়েছিল। আমরা দেখেছি যে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, পুলিশ হত্যাকাণ্ড থেকে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিপ্লবের পরেও। কিন্তু আমরা বহুভাবে প্রফেসর ইউনূস সরকারকে দাবি করতে দেখেছি যে আন্দোলনেই এই 1400 জন মারা গেছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিংবা নিরপেক্ষ জায়গা থেকে অনেকেই বলার চেষ্টা করেছেন যে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে সময়টা, এই সময়টায় অনেকেই নিহত হয়েছেন এবং কয়েকশো এই সংখ্যা। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সরকার যখন 830-40 জনের বেশি মানে শনাক্ত করতে পারেনি, গেজেট প্রকাশ করতে পারেনি, তখন সেটা নিয়ে নানা দিকে তর্ক বিতর্ক চলছে। মাঝখানে আমরা জামাতের আমিরকে দেখেছি যে তিনি বলেছেন যে 1200 শহীদের বাড়িতে তিনি গিয়েছেন। 1.5 বছরে কত দিন হয়, সেই দিনে ধরে নেওয়া যায় যে 500 দিনে তিনি 1200 শহীদের বাড়িতে গেলেন, যে শহীদের বাড়িগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বিভিন্ন জেলায়। একজন মানুষের পক্ষে এই 1200 জনের বাড়িতে কিভাবে যাওয়া সম্ভব সেটা নিয়েও বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্ক সংসদেও উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘে এবং জাতিসংঘের ওই রিপোর্টে, যে রিপোর্টের কথা বললাম, সেই রিপোর্টে জাতিসংঘ স্পষ্ট বলেছিল কোন দলকে নিষিদ্ধ করা যাবে না। কিন্তু প্রফেসর ইউনূস সরকার সেটা শোনেনি। কিন্তু জাতিসংঘের রিপোর্টে ওই 1400 জনের সংখ্যা নিয়ে তারা অনেক বেশি মানে ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, আমরা দেখেছি। এবার জাতিসংঘের যে মানে জাতিসংঘের কাছে যে আবেদনটা গেল, সেই আবেদন কারা করলেন, কিভাবে করলেন, কি বললেন তারা, এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোন স্টেপ নেবে, শেখ হাসিনা সরকার পতনের পেছনে জাতিসংঘের ডোনাল্ড লুর এর ভূমিকা, জাতিসংঘকে কাজে লাগিয়ে ডোনাল্ড লু এর ভূমিকা অন্যতম একটা বড় ভূমিকা হিসেবে কাজ করেছে, এরকম আলোচনা যখন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘ আদৌ কি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য কোনো ভূমিকা নেবে? চলুন একটু জেনে দেখি কারা এই চিঠি দিলেন, কি আবেদন করলেন, এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের বক্তব্য কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে সব থেকে পুরনো দল আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহারের জন্য জাতিসংঘে আবেদন জানিয়েছেন অন্তত 173 জন আইনজীবী। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন 173 আইনজীবীর। কারা করলেন চলুন একটু দেখি। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছেন। কক্সবাজার জেলা আইনজীবীর 173 জন আইনজীবী যখন এই আবেদন করলেন, তখন সেটা কতটা কাজে দেবে, এর আগেও আমরা দেখেছি যে ব্রিটিশ আইনজীবী, আমেরিকান কংগ্রেসম্যান, ব্রিটিশ এমপি অনেকেই জাতিসংঘে বিভিন্নভাবে চিঠি দিয়েছেন, তাদের আবেদন জানিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন এই ব্যাপারে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবার দেশ থেকে এটা করা হলো।
বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এখানে এই আইনজীবী কারা স্বাক্ষর করেছেন সেই ছবিও মানে আমরা হাতে পেয়েছি ইত্তেফাকের কল্যাণে, সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। অন্তত তাহলে বোঝা যাবে যে কারা এই আবেদনটা করেছেন এবং মানে এই ব্যাপারটা, এই খবরটা যে অথেন্টিক, সত্যিই যে আবেদনটা করা হয়েছে সেই ব্যাপারটা। আইনজীবীরা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ে আবেদন করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই তারা এই আবেদন করেছেন। জাতিসংঘ প্রথম যে রিপোর্ট, শেখ হাসিনা সরকার পতনের পরে প্রথম যে রিপোর্ট দিয়েছিল, সেখানে 1400 জন মৃত্যুর কথা বলেছিল 15 আগস্ট পর্যন্ত। পাশাপাশি কোন দল নিষিদ্ধ করা যাবে না এই ব্যাপারে বলেছিল। পরবর্তীতে তাদের অবস্থান আমরা পরিবর্তন হতে দেখেছি। তারা বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াও কিভাবে গ্রহণযোগ্য হয় সেটা ইউনূস সরকার সেটা মানে ব্যাখ্যা করবে এবং সেটা তারা ভালোভাবে বোঝাবে। তার মানে ইউনূস সরকারের দ্বারা প্রভাবিত হয়েছিল জাতিসংঘ, কিন্তু নির্বাচনের আগে আগে আবার তাদের অবস্থান আমরা পরিবর্তন দেখেছিলাম। তারা আবারও ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিল। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ থেকে এই দাবিগুলো করা হয়েছিল। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমেরিকা, ইউকে সহ বিভিন্ন দেশ, ভারতের চাপ তো রয়েছে, রাশিয়ার চাপ রয়েছে, অস্ট্রেলিয়ার চাপ রয়েছে, এরকম বড় বড় বেশ কিছু দেশের চাপ থাকা সত্ত্বেও সেগুলো শোনা হয়নি। এবং বর্তমান বিএনপি সরকারের আমলে আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসের জারি করা অধ্যাদেশ, যে অধ্যাদেশের মাধ্যমেই, অধ্যাদেশকে কাজে লাগিয়েই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল তারা, সেই অধ্যাদেশ আবার বিল আকারে বিএনপি সংসদে পাশ করলো। পাশ করার মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত বহাল থাকলো, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরো দীর্ঘায়িত হলো। সেই ক্ষেত্রে কোন পরিস্থিতির দিকে যাবে, ভারতের অবস্থান শেষ পর্যন্ত কি হবে? ভারতের অবস্থান দোদুল্যমান মনে করছেন অনেকে। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার মাধ্যমে ভারতেরও একটা নীরব সম্মতি ছিল, এরকম রিপোর্ট যখন ভারতীয় গণমাধ্যমে দিচ্ছে, তখন আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিং এ কতটা পেরে উঠবে সেই প্রশ্নটা নতুন করে উঠছে। এখন দেখার বিষয়, কক্সবাজার আইনজীবী সমিতির 173 জন আইনজীবীর এই চিঠি জাতিসংঘ কতটা আমলে নেয়। যখন আমরা দেখেছি যে আন্তর্জাতিক পর্যায় থেকে মানে ব্রিটেন, আমেরিকা, এই দুই দেশের কংগ্রেসম্যান, আইনজীবী, বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী, তারা জাতিসংঘে এর আগে বলেছেন, তারপরেও জাতিসংঘের খুব বড় মানে সক্রিয় ভূমিকা এই ব্যাপারে আমরা দেখিনি। দর্শক, আপনার কি মনে হয়? আপনি কি এই চিঠিতে আশাবাদী হচ্ছেন, নাকি এটা শুধুমাত্র একটা নিউজ মাত্র? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, 24 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন শতাধিক আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি, 100-র বেশি এমপি রয়েছেন, অনেক মন্ত্রী রয়েছেন কারাগারে, এবং তাদের বেশিরভাগেরই তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলোর তদন্ত প্রক্রিয়ায় শেষ হয়নি। পুলিশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন দাখিল করা হয়নি। অথচ মানে নিয়ম যেটা, সেটা হচ্ছে যে যেগুলো জামিনযোগ্য মামলা, সেই মামলায় মানে বিনা দোষে মানে শুধুমাত্র অপরাধের অভিযোগের ভিত্তিতে কাউকে দীর্ঘদিন জেলে আটকে রাখা উচিত না। তাদেরকে জামিন দিয়ে আইনি
লড়াই করতে দেয়া উচিত। তারা যখন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ পর্যন্ত দাখিল করা, প্রতিবেদন দাখিল করা হচ্ছে না, তাহলে বলাই যায় যে তারা বিনা দোষেই কারাগারে অবস্থান করছেন। কিন্তু সাধারণ যে আইন, সেই আইন কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিংবা সরকার প্রযোজ্য হিসেবে ধরে নেবে? এই প্রশ্নটাই মুখ্য প্রশ্ন। প্রশ্নের উত্তরটা হচ্ছে সরকার সাধারণ আইন এবং সাধারণ আইনের যে ঘটনাগুলো ঘটে, সাধারণত আসামিদের জামিন দেয়া, তাদেরকে মুক্তভাবে আইনি লড়াই লড়তে দেওয়ার ক্ষমতা দেয়া, এই ব্যাপারগুলো যেগুলো ঘটে সেগুলো আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের ক্ষেত্রে অবলম্বন করা হচ্ছে না। এক ধরনের বলা যায় যে আইনের ব্যত্যয়ই ঘটছে। আইনের ব্যত্যয় ঘটছে এই কথাটা বললে আবার যে কথাটা আসবে সেটা হচ্ছে যে তারা এত বড় অপরাধে অভিযুক্ত, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তারা দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে পারে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে পারে, এই ভয়েই তাদেরকে আটকে রাখা হয়েছে। কিন্তু এই আটকে রাখাটা, বিনা বিচারে আটকে রাখাটা কতটা সমীচীন, সেই প্রশ্নটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও উঠেছে এবং সেটা ওঠার ফলে আওয়ামী লীগের অন্তত 2 জন মন্ত্রী এবং 1 জন মন্ত্রী সমমর্যাদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারা 3 জন আদালতে জামিন চেয়েছেন এবং আদালতও সেই ব্যাপারে এক ধরনের পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। তাহলে কি আমরা এই ঘটনা সামনে দেখতে পাবো যে খুব শীঘ্রই আওয়ামী লীগের অন্তত 3 জন মন্ত্রী কিংবা মন্ত্রী সমপর্যাদার ব্যক্তি তারা জামিন পাওয়ার ঘটনা ঘটছে আদালতে? সেরকম দৃশ্য দেখলে কি আমরা অবাক হব? কিংবা আদালত থেকে যে খবরটা আসলো সেই খবরটা